সংবিধানে উপপ্রধানমন্ত্রীর বিধান চায় বিএনপি। দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকা দ্বিকক্ষ সংসদ ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ ৬২ দফা প্রস্তাব। এক নায়কতন্ত্র তৈরির পথ বন্ধে গুরুত্ব। জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার, রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা, এগুলোকে বিবেচনায় নিয়ে ভবিষ্যতে যাতে একনায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করব। বিচারের আগে গণহত্যায় জড়িত দলকে ভোটে দেখতে চান না শিক্ষার্থীরা। পরামর্শ বিবেচনার আশ্বাস নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। বিচার কার্যদিন শেষের আগে তারা যেন কখনো কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আপনি যে দলেরই হন, কারচুপি করতে পারবেন না। কোন সরকারকে আমরা পুনরায় ফ্যাসিবাদী সরকারে পরিণত হতে দিব না। তোমাদের এই পরামর্শ আমরা অবশ্যই গভীরভাবে বিবেচনায় নেব। আমরা এদের আত্মত্যাগ বিচার দিতে দেব না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামলায় ধ্বংসস্তূপে ডেমরা ও পুরান ঢাকার ৩ কলেজ। ন্যাশনাল মেডিকেলের ৩ চিকিৎসক সাময়িক বরখাস্ত। বিশৃঙ্খলা এড়াতে কঠোর হবে পুলিশ। রাষ্ট্রদ্রোহ মামলা ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ। অনুসারীদের প্রতিবাদ। কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে গ্রেফতার নয়, জানালেন উপদেষ্টা। নদীর মাছ অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। ধলেশ্বরীও গিলে খাচ্ছে ট্যানারি বর্জ্য। সব রাসায়নিক যাচ্ছে নদীতে। ধ্বংসের পথে জীববৈচিত্র্য। সিইটিপির ব্যবহার নিশ্চিতের পরামর্শ। এবং আদানির দুর্নীতি ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। অনুদান নেবে না তেলেঙ্গানা রাজ্য। চুক্তি খতিয়ে দেখবে শ্রীলঙ্কা। বিনিয়োগ স্থগিত ফ্রান্সের প্রতিষ্ঠানের। সংবিধানে উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির বিধান চায় বিএনপি। দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকা দ্বিকক্ষ সংসদ ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ ৬২ দফা প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে দলটি। এক নায়কতন্ত্র তৈরির পথ বন্ধেই বেশি গুরুত্ব তাদের। সংবিধান সংস্কার কমিটির প্রধান জানান, প্রস্তাবনা মূল্যায়ন করে যেখানে যে ধরনের সুপারিশ প্রয়োজন তা করা হবে। সকাল ১১টার দিকে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দিতে আসেন বিএনপির প্রতিনিধি দল। কমিশনের কাছে সংবিধানে উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিধান যুক্ত করা সহ ৬২ দফা প্রস্তাব জমা দেয় বিএনপি। অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে আছে ২ কক্ষ বিশিষ্ট সংসদ, ২বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন। এছাড়াও বিচার বিভাগের স্বাধীনতার কথাও আছে প্রস্তাবনায়। আমাদের সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতার ভারসাম্য আনার জন্যই এসব প্রস্তাবনা তাদের। বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো যে সমস্ত বিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ এনেছিল, ওগুলো সহ পরপর ২বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি এবং জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি, যাতে অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে এবং সেটা যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত হয়। আর আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। সংস্কার কমিশনের প্রধান জানান, রাজনৈতিক দলসহ সবার সাথে আলোচনা করেই সুপারিশ চূড়ান্ত করবেন তারা। সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারবো। আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই নির্বাচন তো নয়, সংবিধান তো কেবলমাত্র একটি নির্বাচনের বিষয় নয়। আগামীকালের নির্বাচন, আগামী বছরের নির্বাচন, গত বছরের নির্বাচন নয়। আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যদি যে প্রস্তাবগুলো, যে মতামতগুলো এসছে, সেগুলোর থেকেও আমরা সুপারিশ তৈরি করব। অধ্যাপক রিয়াজ আরও জানান, প্রায় ১.৫ লক্ষ মানুষ তাদের কাছে সংবিধান নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণহত্যায় জড়িত দল যাতে ভোটে অংশ নিতে না পারে, নির্বাচন সংস্কার কমিশনের কাছে সে দাবি জানালেন শিক্ষার্থীরা। জবাবে
কমিশন প্রধান বলেন, প্রস্তাবটি গভীরভাবে বিবেচনা করা হবে। এছাড়া সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা সহ এক গুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন ছাত্রছাত্রীরা। নির্বাচনী ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে বিভিন্ন অংশীজনদের সঙ্গে চলছে ধারাবাহিক সংলাপ। মঙ্গলবার প্রথমবার নিজেদের কার্যালয়ের বাইরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে কমিশন আয়োজিত 2.5 ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভায় অংশ নেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, প্রবাসীদের ভোটাধিকার, আওয়ামী লীগকে ভোট করতে না দেয়া, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব তুলে ধরেন শিক্ষার্থীরা। তাদেরকে আগে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। বিচার কার্যদিন শেষের আগে তারা যেন কখনো কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব থাকবে তারা বলবে যে আপনি যে দলেরই হন আপনি কারচুপি করতে পারবেন না। নির্বাচনের পর যখন কোনো দল ক্ষমতায় যাবে, ওই দলের সভানেত্রী যে থাকবে বা সভাপতি যে থাকবে, সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে সভাপতি থাকতে পারবে না। সংস্কার প্রস্তাব যেন জনবান্ধব হয় সে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। আমরা যারা তরুণরা আছি তারা আসলে জেগে উঠেছি এবং আগামী যত সময় আসবে কোন সরকারকে আমরা পুনরায় ফ্যাসিবাদী সরকারে পরিণত হতে দিব না। কমিশন বলছে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রস্তাব বিবেচনায় নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। তোমাদের এই পরামর্শ আমরা অবশ্যই গভীরভাবে বিবেচনায় নেব। আমরা এদের আত্মত্যাগ বিচার দিতে দেব না এবং আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে সে অঙ্গীকার করছি। সেই সরকার যদি বলে থাকে আমরা ফ্যাসিলিটেটর, আমরা সরকার না, এটা ঠিক না। যে যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। মতবিনিময়ে অংশীজনরা বলেন, শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অন্যতম বড় শর্ত নির্বাচন। একটা পরামর্শ থাকবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হামলা, ভাঙচুর আর নজিরবিহীন সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ। শিক্ষার্থীদের দাবি, সোহরাওয়ার্দীর অধ্যক্ষ ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যানের দায়িত্বে থাকায় তার কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করে শিক্ষার্থী মৃত্যুতে দায়িত্ব অবহেলার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে উস্কানিমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। এদিকে তদন্তের প্রাথমিক পর্যায়ে ন্যাশনাল মেডিকেলের 3 চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববারের সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত হয় রাজধানীর মাতুয়াইলের ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ক্যাম্পাস। ভাঙচুর, লুটপাটের পর প্রাণহীন এই ভবনটিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার কোনো অবস্থাই নেই। ডিএমআরসির শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যানের দায়িত্বে থাকার কারণে শিক্ষার্থী নিহতের বিষয়টি ধামাচাপা দিতেই তার কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করেছেন। ওদের হাতে ভারী ভারী অস্ত্র ছিল, তখন আমরা না করতে পেরে পিছিয়ে উঠতে বাধ্য হয়েছি। আমরা খুব কাছ থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা ধ্বংস দেখতে হয়েছে আমরা এটার খুব তীব্র নিন্দা জানাই। আর আমরা শিক্ষার্থীরাই যদি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয় তাহলে আমাদের ভবিষ্যতের মূল্য দিতে হবে। যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই ভুল চিকিৎসার লুকানোর জন্য কিছু ছাত্র দিয়ে ছাত্রদের মধ্যে আমাদের মধ্যে ঝামেলা করে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মতো খারাপ কার্যকলাপ করিয়েছে। এদিকে আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। তারা বলেন, হামলার দিন প্রাক নির্বাচনী পরীক্ষার কথা থাকলেও তা স্থগিত করে কলেজ কর্তৃপক্ষ। ওনার বাচ্চাদেরকে বললে, আমার সোনার বাচ্চারা শুনো, মোল্লা মাফ চেয়েছে, মোল্লা ক্ষমা চেয়েছে, মোল্লার পায়ের তলার মাটি সরে গেছে, আমাদের স্যারের পায়ের তলার মাটি সরে না, আমরা আমাদের স্যারের পাশে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। আমাদের ল্যাপটপ, আমাদের যে হলো ল্যাবের যন্ত্রপাতি যত কিছু আছে সব হলো চুরি করে নিয়ে গেছে ওরা, যত কিছু সব লুটপাট করে ওরা নিয়ে চলে গেছে। ডিএমআরসির অধ্যক্ষের দাবি, ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ সঠিকভাবে তদন্ত না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্ররা। যে ক্ষতিপূরণ যদি হলে সেই ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব, আমরা দরকার পড়লে আরো কোনো কিছু করতে সেটা করব। এটা নিয়ে বসার কথা ছিল গতকাল এডিসিতে, কিন্তু এডিসি অফিসে বসা ছিল এবং এডিসি সাহেব সেটার একটা নিশ্চয়তা দিয়েছে, কিন্তু সেটা উপেক্ষা করে ছাত্ররা, আমরা নোটিশ দিয়েছি, সোহরাওয়ার্দী নোটিশ দিয়েছে, সেটা উপেক্ষা করে ছাত্ররা সেটা মানেনি, তারা তাদের কাজ করেছে। এদিকে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ জানান, হামলায় শুধু ক্ষয়ক্ষতি নয়, লুটপাটে সার্টিফিকেট সহ কলেজের গুরুত্বপূর্ণ নথি খোয়া গেছে।
এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে ন্যাশনাল মেডিকেলের উপপরিচালক দাবি করেন শিক্ষার্থীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আলোচনা শেষে ছাত্রদের পক্ষ থেকে 9টি বিষয় অসামঞ্জস্যতা চিহ্নিত করা হয় এবং তদন্ত কমিটিতে প্রেরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভুল চিকিৎসায় ডিএমআরসির শিক্ষার্থী নিহতের জেরে টানা 2 দিন 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে এবং রোগীর আত্মীয়কে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সবশেষ খবর আমরা জানবো এই মুহূর্তে ডিএমআরসিতে আছেন সহকর্মী দীন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাব তার কাছে। সাব্বির, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই ঘটনায় গতকাল রোববার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আমাদেরকে জানিয়েছেন এই কলেজের অধ্যক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের যে হামলা, সেই হামলায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে অবকাঠামোগত পরিস্থিতি পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইরের দেয়াল, জানালা, দরজা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে থাকা যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনাদের যদি আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আসলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গু আক্রান্ত হয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন এবং তারপরে তিনি মৃত্যুবরণ করেন। এবং তার মৃত্যুর পরে এই কলেজের শিক্ষার্থীরা দাবি করেন যে আসলে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই সেই অভিজিৎ হাওলাদারের মৃত্যু হয়েছে। এরপরে আসলে সহপাঠীর মৃত্যু বা সহপাঠী মারা যাওয়ার ঘটনায় তারা আসলে সহপাঠীর মৃত্যুর বিচার দাবিতে সেই ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে অবস্থান নেয় এবং একাধিক সময় বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করে। কিন্তু সেই অবস্থায় আসলে তাদের সঙ্গে সেই কর্মসূচি পালনের এক পর্যায়ে সেই শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এবং সবশেষ রোববার সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা আসলে এই কলেজের উপর হামলা চালায়। এবং আমরা আজকে শিক্ষার্থী যারা আছেন, অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলছিলাম, তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে আসলে সোহরাওয়ার্দী কলেজের যিনি অধ্যক্ষ, একই সঙ্গে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। সেই জায়গায় আসলে তার যে দায়িত্ব অবহেলার যে বিষয়টি, সেই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তিনি আসলে তার কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করেছেন, এমনটি দাবি করেছেন ডিএমআরসি শিক্ষার্থীরা। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে বেলা 3টায় এই সংঘাত সংঘর্ষ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। তো এই ছিল ডিএমআরসি কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর ডেমরা থেকে সহকর্মী দীন মোহাম্মদ সাব্বির। এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর পুরান ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ। গত রোববার 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ভাঙচুর চালানো হয় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজেও। এর পরিপ্রেক্ষিতে বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। সবকিছুই ষড়যন্ত্রের চোখে না দেখে যথাযথ উদ্যোগে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। বিশৃঙ্খলা এড়াতে পুলিশকে কঠোর হতে বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে বলে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে তিনি বলেন, দেশ অস্থিতিশীল করতে দুর্নীতির টাকা কাজে লাগাচ্ছে ফ্যাসিস্টরা। কিছু সাংবাদিক দোসর হিসেবে কাজ করায় গণমাধ্যম বিশ্বাস হারিয়েছে মানুষ। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীদের সঙ্গে সচিবালয়ে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় গণঅভ্যুত্থান, বর্তমান রাজনৈতিক ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। মুক্ত স্পেস করে দিতে চাই। তথ্য উপদেষ্টা জানান, এক শ্রেণীর দোসরের কারণে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের আস্থা ফেরাতে সংশ্লিষ্ট সবার ইতিবাচক ভূমিকা চান তিনি। আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয়, সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে হচ্ছে
গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি। আমাদের এই ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের পাশাপাশি আমাদের গণমাধ্যম একটা বড় শক্তির জায়গা। বর্তমান অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকার লুটপাটের অর্থ দিয়ে ষড়যন্ত্র করছে। তো সেই ষড়যন্ত্র আছে, বাট আমরা কেবল ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সবকিছুকে উড়িয়ে দিতে চাই না। আমরা আমাদের যেটা দায়িত্ব বা যেটা করণীয় সেটা আমরা করতে চাচ্ছি, সেটা আমরা করে যাচ্ছি। আপনাদের সমালোচনাগুলো আমরা নিচ্ছি। পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তথ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সাগররুনি হত্যার বিচার নিশ্চিত করার আশ্বাসও দেন নাহিদ ইসলাম। নেব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো মারণাস্ত্র ব্যবহার করবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সরকার শান্তিপূর্ণ আলোচনায় সমস্যা সমাধান করতে চায়। সুনামগঞ্জের হাওরে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, বাঁধ সংস্কারে অনিয়ম সহ্য করা হবে না। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির বন্যায় প্রতি বছরই সুনামগঞ্জের এবং হাওড়া অঞ্চলের লাখো লাখো মানুষ ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এবার কৃষকের বেঁচে থাকার সম্বল আকস্মিক বন্যার হাত থেকে রক্ষায় হাওড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। সব অনিয়ম দূর করে যথাসময়ে বাঁধের কাজ শুরু ও শেষ করার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনিয়ম যাতে না হয়, বিলম্ব যেন না হয়, মানুষের জন্য কোনো বিপর্যয়ের মুখোমুখি না হয়, সেজন্য যতটুকু আগাম প্রস্তুতি করা সম্ভব আমরা সেটুকু আগাম প্রস্তুতি করতে এখানে এসেছি। এদিকে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শিক্ষাঙ্গনে চলমান সংঘর্ষ নৈরাজ্য নিয়ন্ত্রণের বিষয়ে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে। কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের আসলো, আগের মতোই হয়ে গেছে, আগের মতোই কঠোর হয়ে গেছে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করব? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করব। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয়, ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই, এরা, আমি কার উপরে এই কঠোর হব? এছাড়াও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। পরে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দেখতে হাওরের বিভিন্ন স্পট পরিদর্শন করেন তারা। লাবিব হাসান, সময় সংবাদ। রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। আইনজীবীর আবেদনে কারাগারের ডিভিশন ও ধর্মীয় ডিভিশন পালনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত চত্বরে প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন তার অনুসারীরা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে প্রিজন ভ্যান আটকে দিয়ে আদালত চত্বরে বিক্ষোভ করেন সনাতন ধর্মের অনুসারীরা। এই সময় পুরো আদালত চত্বরে ছিল পুলিশ বিজেপির কঠোর অবস্থান। মঙ্গলবার বেলা 12টার দিকে চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এই সময় আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। আদেশ শুনে এজলাসের বাইরে বিক্ষোভ করেন অনুসারীরা। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান চিন্ময় কৃষ্ণের আইনজীবী। হয়তো হয়রানি করার জন্য হিন্দু ধর্মের যে একটা নৈতিকতা, যে সেটা যে বিসর্জন দেওয়ার জন্য মামলাটা করা হয়েছে, আর কিছু না। আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন আদালত। ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওই পতাকার বিষয়ে রাষ্ট্রদ্রোহ। এদিকে রংপুরে পীরগাছায় এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সনাতন ধর্মের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে দিয়ে। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি সদস্যরা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে। সময় সংবাদ, চট্টগ্রাম। যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে চলল পরীক্ষামূলক ট্রেন। আপ ও ডাউন লাইনে 2টি ট্রেনের মাধ্যমে শুরু হওয়া ট্রায়াল রান চলবে আগামীকালও। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। প্রকল্প পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝি সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
নতুন সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে পাশাপাশি চলল দুটি ট্রেন। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘ রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ হয় মঙ্গলবার সকালে পরীক্ষামূলকভাবে ট্রেন চালান প্রকৌশলীরা। নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে অপর একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়। সেতু দিয়ে শুরুতে ঘন্টায় 10 কিলোমিটার, পরে 20 কিলোমিটার এবং শেষে 40 কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। এখানে বেসিক্যালি ব্রিজের যে স্ট্রেংথটা আমরা এখানে আছে এবং অন্যান্য টেকনিক্যাল যে ফাংশনগুলো আছে এগুলো ওয়ার্কেবল আছে কিনা এগুলো আমাদের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার থেকে চেক করছে। আমরা নিরাপত্তার বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতেছি, আমাদের ট্রেনের স্ট্রাকচার এবং কোয়ালিটি এগুলো এনশিওর করার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চালানোর জন্য খুলে দেওয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক। যখন সরকারের উচ্চ মহল থেকে যখন একটা সময় দেয়া হবে সেইভাবে আমরা উদ্বোধন করতে পারবো। মোট 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। যমুনার বুকে এখন দৃশ্যমান নবনির্মিত রেল সেতুর পুরো কাঠামো। এখন চলছে নতুন রেল ট্র্যাকে পরীক্ষামূলক ট্রেন চলাচলের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারিতে এই নতুন রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ট্যানারি নাকি মরণাস্ত্র? যে ট্যানারি তিলে তিলে গিলে খেয়েছিল বুড়িগঙ্গাকে, সেই একই কায়দায় এখন ধ্বংস করছে ধলেশ্বরীকে। তরল থেকে কঠিন সব ধরনের বর্জ্যই কোনো না কোনো উপায়ে পড়ছে নদীতে। এতে নদী হারাচ্ছে নাব্যতা, সঙ্গে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন যেভাবেই হোক না কেন ট্যানারি বর্জ্য নদীতে ফেলা যাবে না। ধলেশ্বরীর দূষণ নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। প্রবহমান ধলেশ্বরীর উপর সাদা ফেনার আস্তরণ, সঙ্গে আছে তীব্র দুর্গন্ধ। অধিকাংশ জলজ প্রাণীও দূষণের তীব্রতায় সরে গেছে অনেক আগেই। এই নদী একসময় জীবিকা ছিল ধলেশ্বরী পাড়ের জেলে আব্দুর রবের। তবে এখন তার পুরো পরিবারের জীবন জীবিকা সবই সংকটে। শরীরও আর পেরে ওঠে না এই দূষণের সঙ্গে লড়াই করে। চামড়া শিল্প ঢাকা থেকে সাভারের হিমায়তপুরের হরিণধরা গ্রামে স্থানান্তরিত হয় 2017 সালে। শিল্পে ব্যবহৃত তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলার আগে পরিশোধনের জন্য স্থাপন করা হয় ইপিএস ও সিইটিপি। সময়ের ব্যবধানে সেগুলো হয়েছে পুরনো, কোনো রকমভাবে মেরামত করে চলছে কাজ। ত্রুটিপূর্ণ এ ব্যবস্থায় তরল বর্জ্য পরিশোধন হলেও তাতেও ক্রোমিয়ামের মাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। এ শিল্পাঞ্চলে বছরে 90,000 মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত নেই কোনো সুখবর। খোলা অবস্থায় পড়ে আছে 6 একরের ডাম্পিং এলাকায়, সেটিও বিভিন্নভাবে যাচ্ছে নদীতে। এই নদীর মাছ মনে করেন অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অর্থের অভাবে সিইটিপির সক্ষমতা অনুযায়ী তরল বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না। এই ডাম্পিং ইয়ার্ডে যে সলিড ওয়েস্টগুলো পড়ছে, এটা দিয়ে অনেক রিসাইকেল প্রজেক্ট করা যায়। ইতিমধ্যে বেশ কিছু পার্টির সঙ্গে কথা বলেছি। চাইনিজ একটা কোম্পানি আছে, তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ওরা অলরেডি গণস্বাস্থ্যের পিছন দিকে, নয়ারহাট গণস্বাস্থ্যের পিছন দিকে তারা একটা ফ্যাক্টরি করেছে। তিনি আরও জানান, কঠিন বর্জ্য পরিশোধনে নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হবে। সিইটিপির ঠিক পাশেই এভাবেই স্তূপ করে রাখা আছে কঠিন বর্জ্য। বৃষ্টির পানিতে এগুলোই সরাসরি চলে যায় ধলেশ্বরীতে। পাশাপাশি তরলের মাধ্যমে ক্রোমিয়াম মিশে যায় নদীতে। তাই সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে ধলেশ্বরী। পরিবেশবিদরা মনে করেন, ভবিষ্যতে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে তা নিয়ে না ভেবেই হচ্ছে ট্যানারি স্থানান্তর। বর্জ্যের পরিমাণ বেড়ে গেছে দ্বিগুণ, যেটা আমার উৎপাদন বেড়ে গেছে। তাহলে আমি করলাম 25,000 ঘনমিটারের সিইটিপি, কিন্তু আমার বর্জ্য হচ্ছে 50 থেকে 60,000 ঘনমিটার। তাহলে এই সিইটিপি কাজ করবে না। পরিবেশ অধিদপ্তর চাইলেই নিয়মিত নদীর পানি পরীক্ষা করে সেটির মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
দুর্বল ব্যাংক চাহিদা অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারলে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী আবারও ব্যাংকগুলোতে টাকা ফিরতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ যেমন কমছে, তেমনি বাড়ছে মেয়াদি আমানতের পরিমাণও। ব্যাংকাররা বলছেন, সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরার ইঙ্গিত মিলছে। সাইফুল ইসলামের রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতির কারণে ডুবতে বসা কিছু ব্যাংকের আমানতকারীরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। এসব ব্যাংকে গ্রাহক ভোগান্তি হরহামেশাই চোখে পড়ছে। তবে ব্যাংক খাতের পুরো চিত্র কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে প্রায় 7,000 কোটি টাকা। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, এই তথ্য গ্রাহকদের আবারও ব্যাংকমুখো হওয়ার প্রমাণ দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংক যখন নীতি সুদহার বাড়ায়, তখন লোকজন ফিক্সড ডিপোজিট রাখে, যেহেতু রেট ইজ হাই। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে সুদহার বাড়ালে ঋণ কমবে, আমানত বাড়বে। আমানত বাড়লে বাজার থেকে টাকাটা ব্যাংকে ঢুকে পড়বে। সুদের হার বাড়ানোর যে অন্যতম একটা লক্ষ্য ছিল, যে বাজার থেকে অতিরিক্ত টাকা মপ করে এনে আমরা আমাদের সিস্টেমের মধ্যে ঢোকাতে পারবো, সেদিকে মনে হচ্ছে যে একটা ভালো গতি এসেছে। জনগণের হাতে থাকা অর্থ ব্যাংকে আসায় বাড়ছে মেয়াদি আমানত। তবে জুলাই আগস্টের আন্দোলনে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কমেছে তলবি আমানতের পরিমাণে। ব্যাংকারদের অভিমত, সুদের হার বাড়ায় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হচ্ছেন। ডিপোজিটরদের আস্থা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোনো একজন গ্রাহককে আমাদের কাউন্টার থেকে চেক নিয়ে ফেরত যেতে দিতে পারি না। এই গুরুত্বটা আরো 2 মাস আগে দিতে পারতাম, তাহলে কিন্তু বর্তমান অবস্থা তৈরি হইতো না। সব নীতি নির্ধারণ করতে ব্যবসায়ীরা, সুতরাং ব্যবসায়ীরা কখনো চাইবে না সুদের হার বাড়ুক, তাহলে তাদের ঋণের উপর সুদের হার বেড়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির চাপ যদি কমিয়ে আনতে পারে, তাহলে সাধারণ মানুষের ব্যয় হ্রাস পেয়ে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ আরও বাড়বে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবানন গেল বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেবাননের উদ্দেশ্যে দেশ ছেড়েছে দলটি। মিশনে অংশ নেওয়া নৌ সদস্যরা ভূমধ্যসাগরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামে যোগ দেবেন। পশ্চিম এশিয়া যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম কোর্সিনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল বাংলাদেশ ত্যাগ করল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল। নৌ সদস্যদের সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুন্নত রেখে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি। মিশন এলাকায় আপনাদেরকে বাংলাদেশে ছাড়াও অন্যান্য দেশের শান্তিরক্ষী বাহিনীর সাথে একত্রে কাজ করতে হবে। কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান, সুশৃঙ্খল, উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত, বিনয়ী। 2010 সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ভূমধ্যসাগরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। লেবাননে ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধের পাশাপাশি জলসীমায় সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি করে এই যুদ্ধজাহাজ। এছাড়া লেবাননের সামরিক সদস্যদের প্রশিক্ষণ সহ সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবাও দেন নৌ সদস্যরা। শান্তিরক্ষায় প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে ভূমধ্যসাগরে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক সৈনিকেরা, যা আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তিকে আরও বেশি উজ্জ্বল করছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংবিধানে উপপ্রধানমন্ত্রীর বিধান চায় বিএনপি। কমিশনে 62 প্রস্তাব। এক নায়কতন্ত্র তৈরির পথ বন্ধে গুরুত্ব। বিচার ছাড়া গণহত্যায় জড়িত দলকে ভোটে চান না শিক্ষার্থীরা। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কারাগারে পাঠানোর নির্দেশ। অনুসারীদের প্রতিবাদ। কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে গ্রেফতার নয়, জানালেন উপদেষ্টা। এবং হামলায় ধ্বংসস্তূপ ডেমরা ও পুরান ঢাকার 3 কলেজ। ন্যাশনাল মেডিকেলের 3 চিকিৎসক সাময়িক বরখাস্ত। বিশৃঙ্খলা এড়াতে কঠোর হবে পুলিশ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।